২০০১ সালের ১৫ এবং ১৬ এপ্রিল সিলেট সীমান্তে পাদুয়ায়, ১৮ এপ্রিল কুড়িগ্রামের বৌমারী এবং ১৯ এপ্রিল পুনরায় পাদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের সাথে তৎকালীন বাংলাদেশ সীমান্তরক্ষী বিডিআরের সশস্ত্র সংঘর্ষ হয়। বাংলাদেশের সে সময়ে বিডিআরের সেনারা তিনটিতেই বিজয় অর্জন করে এবং ভারতের বুনো হাতিদের রামধোলাই করে। আজকের আয়োজনে আমরা ২০০১ সালের বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষে বাংলাদেশের গর্ব বিডিআরের সেই আবেগময় বীরত্বগাথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা জেনে নিই সেই সংঘর্ষের কারণ কী ছিল। তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ALM ফজলুর রহমান। ১৯৪৭ সালের বঙ্গভঙ্গের সময় ভারত ও বাংলাদেশের কিছু আন্তর্জাতিক সীমান্ত অমীমাংসিত থেকে যায়, যা উভয় দেশই নিজের বলে দাবি করে। ইন্দো বাংলাদেশি সীমান্তের অবস্থা ১৯০টি ছিটমহলের জন্য আরও খারাপের দিকে যেতে থাকে। এর মধ্যে একটি বিরোধপূর্ণ এলাকা ছিল পাদুয়া গ্রামের কাছাকাছি একখণ্ড ছোট ভূমি, যার পরিমাণ ২৩০ একর। এটি বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত। ১৯৭১ সালে জায়গাটি ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবহার করত। বাংলাদেশের স্বাধীনতার পর এই ভূমি তাদের বলে দাবি করে ভারত, কিন্তু ১৯৭১ সালেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এখানে একটি ক্যাম্প স্থাপন করেছিল। সেই সময় বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল ছিল ও ভারতের ভেতর বাংলাদেশের ৫০টি ছিটমহল ছিল। পাদুয়া গ্রামটি ভারতীয় অধ্যুষিত ছিল, কিন্তু আইনগতভাবে নতুন সীমান্ত চুক্তি ও জনসংখ্যা বিনিময়ের পূর্ব পর্যন্ত এটি ছিল বাংলাদেশের মালিকানাধীন ভূখণ্ড। জাতিগতভাবে খাসিয়ারা এখানে বসবাস করত। পরবর্তীকালে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল ALM ফজলুর রহমানের একটি ব্যক্তিগত সাক্ষাৎকার প্রকাশিত হয়, যেখানে তিনি দাবি করেন যে বিএসএফ সে সময় পাদুয়ায় তাদের ক্যাম্পের সাথে ১০ কিলোমিটার দূরবর্তী অন্য একটি ক্যাম্পের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নোম্যান্স ল্যান্ডে রাস্তা নির্মাণ শুরু করেছিল, যেটি আসলে বাংলাদেশের সীমারেখার ভিতরে পড়েছিল। বাংলাদেশ আপত্তি জানানোর পরেও এক পর্যায়ে বিএসএফ সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানো আইন পরিপন্থী কাজ। এছাড়াও ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশের এলাকা পাদুয়ায় বিএসএফ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে বলে বাংলাদেশ অভিযোগ করে আসছিল। চলুন এবার আমরা জেনে নিই সেদিন কী ঘটনা ঘটেছিল ও ফলাফল কী হয়েছিল। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা রাস্তা বানানোর কাজ চালাতে থাকে। এমত অবস্থায় তৎকালীন বিডিআর শক্তি বৃদ্ধি করে ৪০০ জন সদস্য বিশিষ্ট বিডিআরের একটি ফোর্স পাদুয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র ৬টা গুলি করলেই বিএসএফ সারেন্ডার করে এবং বিডিআর পাদুয়ার নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনার ২ দিন পর পাদুয়া যুদ্ধে বিডিআরের কাছে পরাজিত হবার পর প্রতিশোধ নেওয়ার জন্য ও বাংলাদেশকে চরম শিক্ষা দেওয়ার জন্য পাদুয়া থেকে ৮০ কিলোমিটার দূরে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশের সীমান্তে ঢুকে বিডিআরের বড়াইবাড়ি ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় ভারতীয় বিএসএফ এই ঘটনার আগে বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলামকে পতাকা বৈঠকের জন্য একটি রহস্যজনক চিঠি পাঠিয়েছিল। ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম চিঠিটি রহস্যজনক ও সন্দেহজনক হওয়ায় তা বাতিল করে দেন। আসলে এই পতাকা বৈঠকের চিঠিটি বিএসএফের একটি পাতানো ফাঁদ ছিল। আসলে তাদের প্ল্যান ছিল যে পতাকা বৈঠকের জন্য বিডিআরের কয়েকজন সদস্য গেলেই বিএসএফ তাদের ভারতীয় সীমানা থেকে অপহরণ করে বিএসএফের ক্যাম্পে নিয়ে আটকে রাখবে। পরে ভারতের পক্ষ থেকে জানানো হতো বিডিআরের সদস্যরা ভারতের সীমানায় ঢুকে বিএসএফের উপর আক্রমণ করার চেষ্টা করে, এই জন্য তাদের আটক করা হয়। এই পরিকল্পনাটা সফল হলে বিএসএফের বড়াইবাড়ি অপারেশনটি হতো পুরোপুরি সাকসেস। কিন্তু বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্পের দূরদর্শী কমান্ডার নজরুল ইসলাম ভারতীয় বিএসএফের পাতানো ফাঁদে পা দেননি। তিনি সেটা বুঝে যান। যখন ২ ঘন্টা পর বিডিআরের পক্ষ হতে কোনো সংকেত আসেনি, তখন বিএসএফের প্রধানরা জরুরি মিটিংয়ে বসেন আর বড়াইবাড়িতে হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতির সিদ্ধান্ত নেন। এর জন্য আসামের গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ আর বিভিন্ন অস্ত্রশস্ত্র আনা হয় বড়াইবাড়িতে আক্রমণ করার জন্য। কিন্তু আল্লাহর অশেষ ইচ্ছায় গ্রামের লাল মিয়া নামে একজন ব্যক্তি রাত ৩টায় সেচ দিতে গিয়ে দেখতে পান শত শত ভারতীয় বিএসএফ সাজোয়াজান, মেশিনগান সহ আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সৈন্য নিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বড়াইবাড়ি ঘাঁটিতে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন ভারতীয় বিএসএফের একজন সদস্য লাল মিয়াকে জিজ্ঞেস করেন বিডিআর ক্যাম্প কোথায়। তখন লাল মিয়া তাদেরকে বিডিআর ক্যাম্পের মতো আরেকটি পরিত্যক্ত বাড়ি দেখান, আর বিএসএফ সেটাকে ক্যাম্প ভেবে এগোতে থাকে। সাথে সাথে লাল মিয়া বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের এই ঘটনা জানায়। তখন বিডিআর সদস্যরা গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং ভারতীয় বিএসএফদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেন। কিছু গ্রামবাসীরা বিডিআর সদস্যদের সাহায্য করেন। ১ ঘন্টা পর বিএসএফ সদস্যরা বড়াইবাড়ি ক্যাম্পে আক্রমণ শুরু করে।
10 মিনিট পরে বড়াইবাড়ি ঘাঁটিতে কর্মরত অবস্থায় থাকা 11 জন বিডিআর সদস্য পাল্টা আক্রমণ করলে শুরু হয়ে যায় যুদ্ধ। বিডিআর সদস্যরা মেশিনগান দিয়ে গুলি ছুড়তে শুরু করে। এই মেশিনগানগুলো দিয়ে 1 মিনিটে 700 গুলি ছোড়া সম্ভব। তখন বিএসএফ সদস্যরা অবাক হয়ে যায়, আর বিএসএফের সৈনিকরা ও কিছু অফিসাররা বিডিআরের পাল্টা গুলিতে মাটিতে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর বিএসএফ মানসিক ভারসাম্যহীনের মতো বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে। ফলে বিডিআরের ল্যান্স নায়ক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজ ও 26 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের নিহত হন। এছাড়াও আহত হন অনেকে। প্রায় 2 দিনব্যাপী এই যুদ্ধে 2 বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে 16 জন বিএসএফ সদস্য নিহত হন বলে ঢাকা থেকে জানানো হয়। এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী হিজলামারি ক্যাম্প থেকে আরও 6 জন বিডিআর সদস্য বড়াইবাড়ি ঘাটির বিডিআর সদস্যদের সাথে মিলে ভারতীয় বিএসপির বিরুদ্ধে যুদ্ধ করে। তারপর বিডিআরের আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য ও হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর, জামালপুর, ময়মনসিংহ ও কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে পৌঁছলে ভারতীয় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় আর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাংলাদেশের ভূমি ত্যাগ করার আগে ভারতীয় বিএসএফ যারা জীবিত ছিল কাপুরুষের মতো মর্টার শেল দিয়ে বাংলাদেশের কয়েকটি বাড়ি ধ্বংস করে আর কিছু বাড়ি ও খামারে আগুন লাগিয়ে দেয়। কিন্তু বাড়িগুলোর মানুষ বিডিআর সদস্যদের তত্ত্বাবধানে আগে নিরাপদ স্থানে চলে যাওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি। সরকারি হিসেবে প্রায় 2 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, যেটা সেই সময়ে অনেক টাকা ছিল। পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ সমাপ্তি লাভ করে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বর্তমান বিজিবি এবং বিএসএফের সক্ষমতা নিয়ে এবং তারা যেসব অস্ত্র ব্যবহার করে সেসব নিয়ে। আর আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।